তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? একজন প্রধানমন্ত্রী, একজন ক্ষমতাধর নারী, কিন্তু তার ব্যক্তিগত জীবনের একটি অধ্যায় তা দেশের অধিকাংশ মানুষ আজও জানে না। বাংলাদেশের ইতিহাসে খুব কম নেতাই আছেন যাদের স্বামী থাকা সত্ত্বেও তিনি ইচ্ছা করেই তাকে সামনে আনেননি। কেন শেখ হাসিনা সারা জীবন তার স্বামী এম এ অজিতকে আড়ালে রাখলেন? এটা কি শুধুই ব্যক্তিগত পছন্দ, নাকি এর পেছনে ছিল রাজনীতি, নিরাপত্তা আর বড় কোনো হিসাব? আজ আমরা বলবো সেই গল্প যেটা মঞ্চে শোনা যায়নি, পোস্টারে লেখা হয়নি, কিন্তু নীরবে বদলে দিয়েছে অনেক বাস্তবতা। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আছে এই নীরবতার সবচেয়ে বড় সত্য। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই। শেখ হাসিনাকে সবাই ঘৃণা করলেও কেন কেউ তার স্বামী এম এ অজিত মিয়াকে ঘৃণা করে না? কেন শেখ হাসিনা তার স্বামী এম এ অজিত মিয়াকে সারা জীবন আড়ালে রেখে গেলেন? কেন শেখ হাসিনা তার স্বামীর নাম খুব একটা মুখে আনতেন না? কেন শেখ হাসিনা সারা জীবন ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকেও তার স্বামী এম এ অজিত মিয়া লোকচক্ষুর আড়ালে থেকে গেলেন? রাজনীতিতে শেখ পরিবারের দাপট যতটা দেখা গেছে, ঠিক ততটাই নীরব নিবৃত্তচারী ছিলেন এম এ অজিত মিয়া। একজন পরমাণু বিজ্ঞানী হিসেবে তার আন্তর্জাতিক খ্যাতি থাকলেও দেশের মানুষের কাছে তিনি শেখ হাসিনার স্বামী হিসেবেই পরিচিত। তবে মজার বিষয় হলো, স্ত্রীর তুমুল সমালোচনা ও বিতর্কিত কর্মকাণ্ডের কোনো আঁচড় এই ভদ্রলোকের শরীরে লাগেনি, বরং রাজনৈতিক কোলাহলের বাইরে তিনি ছিলেন এক অন্য মানুষ। রংপুরের পীরগঞ্জের ফতেপুর গ্রামের এক সাধারণ পরিবারে 1942 সালে জন্ম নেওয়া শিশুটি আজকে বাংলাদেশের ইতিহাসের এক অন্যতম সাক্ষী হবে তা কে জানতো? বাবা মার দেওয়া নাম এম এ অজিত মিয়া হলেও এলাকায় তিনি পরিচিত ছিলেন সুধা মিয়া নামে। ছোটবেলা থেকে সুধা মিয়া ছিলেন অত্যন্ত মেধাবী। রংপুর জেলা স্কুল থেকে যখন তিনি মেট্রিক পাশ করেন তখন তিনি প্রথম বিভাগ পেয়েছিলেন। এরপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। এরপর রাজশাহী কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিষয় ছিল পদার্থ বিজ্ঞান। ফজলুল হক কলেজের ছাত্র অবস্থায় তিনি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন, নির্বাচিত হন সহ সভাপতি। কিন্তু রাজনীতির মার্গ তাকে বিজ্ঞানী হওয়া থেকে আটকাতে পারেনি। পড়াশোনার পাঠ চুকিয়ে তিনি পাড়ি জমান লন্ডনে। সেখান থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে যখন তিনি দেশে ফেরেন তখন ছিল 1967 সাল। দেশে ফেরার পরই শুরু হলো বিয়ের কথাবার্তা। কিন্তু বিজ্ঞানী অজিত মিয়ার বিয়ের শর্তগুলো ছিল বেশ অদ্ভুত। সবাই যখন ধনী পরিবারে সুন্দরী মেয়ে খুঁজতে ব্যস্ত, অজিত মিয়া তখন সাফ জানিয়ে দিলেন পাত্রীকে কোনোভাবেই কোটিপতির কন্যা হওয়া চলবে না। এমনকি খুব উগ্র আধুনিক মেয়েও তার পছন্দ নয়। তার চাওয়া ছিল খুব সাধারণ, মেয়েকে হতে হবে মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের, যার রুচি হবে মার্জিত এবং স্বভাব হবে অমায়িক। এমন অদ্ভুত শর্ত শুনে ঘটক বা আত্মীয় খুব বিপাকেই পড়েছিলেন। মনের মতো পাত্রী যেন কিছুতেই পাওয়া যাচ্ছিল না। ঠিক এই সময়ই দৃশ্যপটে আসেন অজিত মিয়ার ঘনিষ্ঠ বড় ভাই ও বন্ধু মতি। একদিন মতি ভাই অজিত মিয়াকে বললেন, তুমি মুজিব ভাইয়ের মেয়ে হাসিনাকে দেখেছো? ও কয়েকদিন আগে আমাদের বাসায় এসেছিল, আমার মনে হয় ওর সাথে তোমাকে খুব মানাবে। কথাটা শুনে অজিত মিয়া রীতিমতো আকাশ থেকে পড়লেন, কারণ ছাত্র জীবনে ছাত্র রাজনীতিতে শেখ মুজিবকে তিনি মুজিব ভাই বলে সম্বোধন করতেন। কিন্তু যাকে ভাই বলে ডাকেন তার মেয়েকে বিয়ে করা, এটা কিভাবে সম্ভব? তিনি তার সংকোচের কথা মতি ভাইকে জানালেন। উত্তরে মতি ভাই হেসে উড়িয়ে দিয়ে বললেন, ওটা তো রাজনৈতিক সম্পর্ক। এছাড়া আওয়ামী লীগের সবাই তাকে ভাই বলে ডাকে, এত সংকোচের কিছু নাই। মতি ভাইয়ের কথায় সাহস পেলেন অজিত মিয়া। মতি ভাইয়ের বাসাতেই তাদের প্রথম দেখা হলো। শেখ হাসিনা তখন ইডেন কলেজের ছাত্রী, আর বাবা শেখ মুজিব তখন জেলে বন্দী। পরিবারের অনেকেই সেদিন উপস্থিত ছিলেন। লাজুক অজিত মিয়ার মুখ থেকে প্রথম যে কথাটি বের হয়েছিল, তুমি হাসিনা না? এটাই ছিল তাদের প্রথম আলাপচারিতা। এরপর পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু বিয়ের আসরে ঘটলো আরেক ঘটনা। আংটি বদলের সময় দেখা গেল কনে শেখ হাসিনার আঙ্গুলের মাপের চেয়ে আংটিটা ছোট হয়ে গেছে। অজিত মিয়া তখন খেয়াল করেছিলেন শেখ হাসিনা সেই ছোট আংটি আর কোনোদিনও পরেননি। 25,000 টাকায় সম্পূর্ণ হলো শেখ হাসিনা এবং এম এ অজিত মিয়ার সেই ঐতিহাসিক বিয়ে। এছাড়াও বিয়ে সঠিকভাবে সম্পন্ন হলেও বিয়ের দিন ঘটেছিল আরেক বড় অঘটন। বিয়ের কোণে হাসিনার জন্য অজিত মিয়া নিয়ে এসেছিলেন সাদা বেনারসি।
এ নিয়ে স্বজনদের কেউ কেউ খুনসুটি করলেও কোনো শব্দটি করেননি হাসু। সেদিনকার সেই ঐতিহাসিক কথাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন শেখ মুজিবের প্রতিবেশী শোভা খালা। ধানমন্ডি 32, দুটি বাড়ির মাঝে দূরত্ব শুধু একটি প্লট, একদিকে বঙ্গবন্ধু, অপর পাশে শোভা খালা। ছিল না, ওকে যে বলে যে প্রাইম মিনিস্টার বাড়ি ছিল না, যেতে চেয়ারতে গেছিল। এই সন্ধ্যা হলে সব নিয়ে চোখে বেডরুম একটা মুরগি রান্না করে 2 বেলা 2 দিন খেতে। এগুলো কেউ বলতে পারবে না যে ডিসঅনেস্টি, কিন্তু 100% সে আল্লাহর রহমত হচ্ছে। নাহলে ও তো দেশ চালাবার মতো আমি তো রেখে রেখেছি। যে মেয়েকে বললো যে ভাত দিলে খাবে, না দিলে বলবে না যে আমি খাবো, সেই মেয়ে দেশ চালানো এটা আল্লাহর হুকুম, আল্লাহর রহমত ছাড়া কিছু না। মানে আল্লাহ নিচেও ওর কাছ থেকে অনেক দিছেও, কিন্তু আল্লাহ অনেক না। ঠিক আছে, এটা ওরা জানে, ওরা খুব ঘোরাঘুরি করে জান্না টান্না ওরা ওইখানে স্কেল করে এসছে আগে ফ্রিজটা ছিল। ওরা ইন্টেনশন এখানে কিছু গুলি করেনি, করেছে হাসিনা এইখানে একটি 2 তলায়, আমি তো ওখানে 1 তলায়, কিন্তু হাসিনা যে 1 তারিখে চলে গেছে এটা ওরা জানে। এই সুটকেসটা রেখেই দিছে। বিয়ের পর নতুন জামাই হিসেবে অজিত মিয়া গেলেন জেলখানায় শ্বশুর মশাইয়ের সাথে দেখা করার জন্য। শেখ মুজিব তার বিজ্ঞানী জামাইকে বুকে জড়িয়ে ধরেন। উপহার হিসেবে নিজের হাতে থাকা রোলেক্স ঘড়িটি খুলে জামাইয়ের হাতে পরিয়ে দিলেন। সেই সময়ে ঘড়িটির মূল্য ছিল 1200 টাকা, যা সেই সময়ের অনেক বড় একটি ব্যাপার। শ্বশুরের এই উপহার নিয়ে অজিত মিয়া শুরু হলো নতুন জীবন। অজিত মিয়ার এই জীবন মোটেই সাধারণ ছিল না। শেখ মুজিব তখনও জেলে, আর তার পরিবার এক প্রকার অভিভাবকহীন। শাশুড়ি শেখ ফজিলুন্নেসা মুজিব জামাইকে অনুরোধ করলেন তাদের সাথে থাকার জন্য। তিনি বললেন, বাবা তুমি তো বুঝতেই পেরেছো, এই বাসায় মুরবি বলতে কেউ নেই। কামাল এখনো অনেক ছোট, আত্মীয় স্বজনেরাও ভয়ে বিশেষ একটা আসে না। তুমি আমার বড় ছেলের মতো, তুমি আমাদের সাথেই থাকো। শাশুড়ির অনুরোধ ফেলতে পারলেন না অজিত মিয়া। এরপর থেকেই তিনি শেখ পরিবারের ছায়া সঙ্গী হয়ে গেলেন। ধানমন্ডির সেই বাড়িতে তার দিন কাটতে শুরু করলো। শেখ পরিবারের সুখ দুঃখের সাথী হয়ে গেলেন তিনি। কিন্তু নিয়তির করুণ পরিহাস, যে পরিবারের জন্য তিনি এত কিছু করলেন, সেই পরিবারের সাথে তার সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না, বিশেষ করে রাজনৈতিক মহলে। অনেক বইয়ে উল্লেখ পাওয়া যায় যে শেখ হাসিনা এবং অজিত মিয়ার দাম্পত্য জীবনের শেষ অধ্যায় খুব একটা ভালো যাচ্ছিল না। যদিও সামাজিকভাবে তারা একসাথে ছিলেন, কিন্তু ভেতরের সম্পর্কটা ছিল যোজন যোজন। সবচেয়ে অবাক করার বিষয় হলো রাজনীতি মেরুকরণ চরম এই দেশে খোদ শেখ হাসিনার স্বামী হয়েও একবার অজিত মিয়া তার ঘোর বিরোধী দল বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন। কথাটা অবিশ্বাস্য মনে হলেও এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ঘোর আলোচনা আছে। ঘটনাটি 2001 সালে। সে সময় অজিত মিয়া হাসিনার প্রতি এতটাই ক্ষুব্ধ ও হতাশ ছিলেন যে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি বিএনপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। শোনা যায় পারিবারিক কলহ এবং নিজের উপর মানসিক চাপ পড়ায় তিনি এমন সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া তাকে দলে নেননি। কেন নেননি? কারণ খালেদা জিয়া মনে করেছিলেন রাজনৈতিক প্রতিপক্ষ হলেও শেখ হাসিনার স্বামীকে দলে টানলে পারিবারিক কলহকে রাজনৈতিক ময়দানে নিয়ে আসবে, যা মোটেও শোভন নয়। তিনি চেয়েছিলেন পারিবারিক বিষয়গুলো পরিবারের ভিতরেই থাকুক। একজন রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি এমন সৌজন্যবোধ আজকাল বিরল। অজিত মিয়ার শেষের দিনগুলো খুব একটা সুখকর ছিল না। অসুস্থ থাকা অবস্থায় তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে সিএমএস এ আটকে রাখা হয়েছিল। তিনি সেখানে থাকতে চাননি, তাকে এক প্রকার বন্দি দশায় থাকতে বাধ্য করা হয়েছিল। এই অভিমান ও ক্ষোভ থেকে তিনি হয়তো বিরোধী শিবিরে ফিরতে চেয়েছিলেন। এছাড়াও তার ছেলে সজীব অজিত জয়ের একটা ঘটনা নিয়ে বেশ গুঞ্জন শোনা যায়। 90-এর দশকের শুরুতে মহাখালী এলাকায় জয়ের গাড়ির ধাক্কায় একটি দুর্ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি পুরোদমে ধামাচাপা দেওয়া হয়, কিন্তু অজিত মিয়া সেই বিষয়টি জানতেন। পিতা হিসেবে তার ছেলের এমন বেপরোয়া জীবনযাপন এবং তার দায়মুক্তি তাকে হয়তো ব্যথিত করেছিল। সব পারিবারিক ও রাজনৈতিক জটিলতার মধ্যেও অজিত মিয়া তার বিজ্ঞান সাধনা থেকে দূরে সরে যাননি। তিনি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। তার হাত ধরেই বাংলাদেশের পারমাণবিক গবেষণার অনেক অগ্রগতি হয়েছে। শুধু বিজ্ঞানী নয়, তিনি ছিলেন একজন লেখক। তার লেখা বইগুলো ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। বিজ্ঞানের ছাত্রদের জন্য তিনি লিখেছেন থার্মোডাইনামিক্স ও ইলেকট্রোম্যাগনেটিক্স এর উপর মৌলিক বই। তার স্বপ্ন ছিল বাংলাদেশের আধুনিক বিজ্ঞান ভিত্তিক গবেষণার প্রসার ঘটানো। এই স্বপ্নের পথ ধরে রংপুরে তার নামে বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। অজিত মিয়া ছিলেন এমন একজন মানুষ যিনি ক্ষমতার বৃত্ত থেকেও ক্ষমতার মোহ তাকে স্পর্শ করতে পারেনি। তিনি চাইলেই
তিনি চাইলে স্ত্রীর ক্ষমতার প্রভাব খাটিয়ে হাজারো সুযোগ সুবিধা নিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি চেয়েছিলেন একজন সাধারণ বিজ্ঞানী হিসেবেই বাঁচতে এবং একজন খুব সাধারণ মানুষ হিসেবেই সম্মান পেতে। 2009 সালের 9 মে যখন তিনি ইন্তেকাল করেন, তখন তিনি রেখে যান এক বর্ণাঢ্য অথচ কিছুটা এক ট্র্যাজিক জীবনের গল্প। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নীরবেই সয়ে গেছেন অনেক কিছু, যা হয়তো পুরোপুরি কোনো সময়ই জনসমক্ষে আসবে না। কেন শেখ হাসিনার স্বামী হয়েও তিনি জনরসে পড়েননি? কারণ তিনি রাজনীতিকে পেশা বা নেশা হিসেবে নেননি। তিনি ছিলেন যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানের সূত্র দিয়ে জীবনকে মেলাতে চেয়েছিলেন, কিন্তু রাজনৈতিক সমীকরণে তার সূত্রগুলো হয়তো খাপ খায়নি। তবুও তিনি প্রমাণ করে গেছেন যে ক্ষমতার কাছে থেকেও নিজেকে স্বচ্ছ রাখা যায়। এজন্য হয়তো শেখ হাসিনাকে নিয়ে চরম সমালোচনা হলেও অজেদ মিয়াকে নিয়ে ক্ষোভ দেখা যায় না সাধারণ জনগণের মাঝে। শেখ হাসিনা শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন কৌশলী নেতা, যিনি জানতেন সবকিছু সামনে আনলে সবকিছু শক্ত হয় না, কিছু বিষয় আড়ালেই সবচেয়ে শক্ত থাকে। আপনি যদি মনে করেন এই নীরব সিদ্ধান্ত ছিল বুদ্ধিমানের, তাহলে ভিডিওটি শেয়ার করুন আর মতামত জানান কমেন্টে। আপনি কি ভাববেন?